দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। করোনা স্থবির শিল্পায়ন, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি সাম্প্রতিককালে সর্বনিম্নে। বিডার ওয়ান স্টপ সার্ভিসে সেবা দিতে অনাগ্রহ অনেক সংস্থার, সমঝোতার পরও যুক্ত হয়নি বেশ কিছু প্রতিষ্ঠান। আগের চুক্তির থেকে কম দামে পাওয়া যাবে সিনোফার্মের করোনার টিকা, 1.5 কোটি ডোজের ক্রয়ের প্রস্তাব অনুমোদন। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনার প্রভাবে বিনিয়োগের মন্দাদশা কাটছেই না। হিসেব বলছে বেসরকারি খাতে ঋণ প্রবাহে প্রবৃদ্ধি 7.5 ভাগে নেমে এসেছে, যা সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। ভাইরাস সংক্রমণের গতিধারা দেখে বিশ্লেষকরা বলছেন চলতি বছর বেসরকারি বিনিয়োগ আর ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি ধারণা দেয় নির্দিষ্ট সময়ে দেশে বিনিয়োগ কতটুকু এগুলো। এই হার শতকরা 10 ভাগের নিচে নেমে আসে গেল বছর দেশে করোনার সংক্রমণ শুরুর পর। এরপর তা 8 ভাগ থেকে 9 ভাগের মধ্যেই ছিল। তবে বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেব বলছে মেতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি 7.5 ভাগে নেমে এসেছে। এ খাতে ঋণের স্থিতি দাঁড়িয়েছে 11,71,809 কোটি টাকা। যদি স্টিমুলাস লোনের এই ডিসবার্সমেন্ট না থাকতো, আমরা যে স্টিমুলাস লোন প্রায় কত 80-90 হাজার কোটি টাকা স্টিমুলাস লোন ডিসবার্স করেছি, এইটা না হলে কিন্তু আপনার এই গ্রোথটাও আসতো না। সো আপনি বুঝতেই পারছেন যে আসলে ক্রেডিট গ্রোথটা ডিমান্ড ওই হবে নাই বিধায় কিন্তু আসলে গ্রোথটা হচ্ছে না। আর কি এই বছরও আমি মনে হয় না যে সিগনিফিকেন্ট কোনো গ্রোথ দেখতে পারে। অ্যাটলিস্ট উইল নট বি গোয়িং টুয়ার্ডস 10 ডিজিট 2 ডিজিট ফিগার। মানুষ উৎপাদন কার্যক্রমটাও কমিয়ে দিয়েছে, ফলে তাদের যে লিকুইডিটি মানে বরোইং এর যে রিকোয়ারমেন্ট সেটা অনেক কমে গেছে। এটা হচ্ছে মূল কারণ। এবং ব্যাংকার্সরাও কিছুটা সতর্ক অবস্থায় আছে। তারাও সব জায়গাতে লোন দিতে হয়তো একটু ইতস্তত বোধ করছে, কারণ অর্থনৈতিক অবস্থাও খারাপ, অনেক কোম্পানির অবস্থাও হয়তো অত ভালো। বেসরকারি ঋণের প্রবৃদ্ধি কমলেও এই সময়ে আমদানির পরিমাণ বেড়েছে 17 ভাগের মতো। হিসেব বলছে জুলাই থেকে এপ্রিল অর্থাৎ অর্থ বছরের প্রথম 10 মাসে চাল, গমের মতো খাদ্যপণ্য আমদানি আগের বছরের থেকে 17.5 ভাগ বেড়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে প্রবৃদ্ধি 8.27 ভাগ। মধ্যবর্তী পণ্যের ক্ষেত্রে এই হার 1.5। তবে মূলধনী যন্ত্রাংশ আমদানি কমেছে 21 ভাগের মতো। র মেটেরিয়াল আমাদের যে গ্রোথটা আপাতত দেখা যাচ্ছে, এটা অনেকটা মানে কারেকশনের ব্যাপার প্রয়োজন। এই জন্য যে সমস্ত ইন্টারমিডিয়েট র মেটেরিয়ালের প্রাইস ছিল $100, সেটা হয়ে গিয়েছে এখন প্রায় অলমোস্ট $200। সেই ইন্টারমিডিয়েট র মেটেরিয়াল যেটুকু আসছে সেইটার কারণে আপাতত ইন্ডিকেশন দেখা যাচ্ছে যে আমাদের ইম্পোর্ট প্রচুর হচ্ছে, কিন্তু বাস্তবে ইম্পোর্ট কিন্তু সেই হারে হচ্ছে না। সার্বিকভাবে দেশের শিল্পায়ন প্রায় 1.5 বছর যাবৎ স্থবির রূপ ধারণ করেছে। যদিও মুদ্রানীতিতে করোনার এই সময়ে বেসরকারি ঋণ প্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্য 14.8 ভাগ নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক বছরের শুরুতে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিডার ওয়ান স্টপ সার্ভিসের সাথে যুক্ত সংস্থাগুলো থেকে প্রয়োজনীয় সহায়তা এখনও পাওয়া যাচ্ছে না। আবার সমঝোতার পরও দীর্ঘ সময় ধরে ওএসএস এর সাথে যুক্ত হয়নি বেশ কয়েকটি সংস্থা। এমন অভিযোগ করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বুধবার নতুন 5 প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব অভিযোগ করেন তিনি। বিনিয়োগকারীদের এক জায়গায় সকল সুবিধা দেওয়ার মাধ্যমে ব্যবসা শুরুর সময় ও ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে 2017 সালে যাত্রা বিডার ওয়ান স্টপ সার্ভিসের। সেই থেকে এখন পর্যন্ত 25টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে বিডার। বিনিয়োগ সহজীকরণে এই যাত্রায় বুধবার যুক্ত হলো আরও 5 প্রতিষ্ঠান। সেগুলো হলো রপ্তানি উন্নয়ন ব্যুরো, কারখানা পরিদর্শন অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মেট্রোপলিটন চেম্বার এবং সিটি ব্যাংক। এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা কিন্তু উদ্দেশ্য নয়। আলটিমেট উদ্দেশ্য হলো যে সার্ভিস রেসিপিয়েন্ট যারা আমাদের কাছে সার্ভিস চায় তাদেরকে সার্ভিসটি পৌঁছে দেওয়া at a faster space, in a transparent way এবং হ্যাসেল ফ্রি যাতে হয় এটি। এবং এটা যদি আমরা নিশ্চিত করতে পারি এই 2-3টা বিষয়, তাহলে অটোমেটিক্যালি কস্ট কমে আসবে বিজনেসের। হিসেব বলছে বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে 47টি সেবা অনলাইনে পাচ্ছেন বিনিয়োগকারীরা।
যার সুবিধা নিয়ে এখন পর্যন্ত কার্যালয় স্থাপনের অনুমোদন নিয়েছে 182 প্রতিষ্ঠান। 6 প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে পরিবেশগত ছাড়পত্র, আর নতুন কোম্পানি নিবন্ধিত হয়েছে 4টি। তবে এখনও ওএসএস এর মাধ্যমে সেবা দিতে অনীহা অনেক সংস্থার, এমন অভিযোগ বিডার চেয়ারম্যানের। কোনো ক্ষেত্রে যাদের সাথে আমরা এমইউ করি তাদের সহায়তা পেতে অনেক সমস্যা হয়। সাউথ সিটি কর্পোরেশনের সাথে 2 বছর আগে, 2.5 বছর আগে আমরা এমইউ করেছি। গত জানুয়ারিতে আমরা সমর্থ হয়েছি তাদের সাথে শেষ পর্যন্ত ইন্টিগ্রেট করতে। এখনো ডিএনসিসি এবং চিটাগং সিটি কর্পোরেশন এই দুটি সংস্থার সাথে 2.5 বছর আগে আমাদের এমইউ হয়েছে। 2.5 বছর না, প্রায় 3 বছর হয়ে গেছে, এখনো আমরা ইন্টিগ্রেট করতে পারিনি। বিনিয়োগকারীদের মাঝেও ওএসএস এর অনলাইন সেবা গ্রহণ নিয়ে আছে উদাসীনতা। তাদের এই প্ল্যাটফর্মে নিয়ে আসতে ভবিষ্যতে সংস্থাগুলো থেকে সরাসরি সেবা নেওয়া বন্ধ করে দেওয়ার চিন্তা করছে বিডা। এনআইডি নিয়ে সমস্যা নাই, এনআইডি শুধু আমরা যেহেতু ভেরিফাই করি। বাকি 13টি সংস্থার সার্ভিস ইন্টিগ্রেটেড, বাট খুব বেশি অ্যাপ্লিকেশন আমি পাচ্ছি না। একটা পর্যায়ে হয়তো আমরা এমন হবে যে সংস্থার যে গেটওয়ে আছে ওটা আমরা বন্ধ করে দিতে বলবো, কারণ আইনি বাধ্যবাধকতা আছে যে আমাদের মাধ্যমে যেতে হবে। তো আমি এই মুহূর্তে এটা বন্ধ করতে চাই না, একটু অভ্যস্ত করার পর এটা আমরা করব। বৃহস্পতিবার নতুন করে আরও 4টি সেবা বিডার ওয়ান স্টপ সার্ভিসের সাথে যুক্ত হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। এবছরের মধ্যে 150টি সেবা অনলাইনে দেওয়ার লক্ষ্য বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আগের চুক্তির থেকে কম দামে চীন থেকে 1.5 কোটি ডোজ করোনা টিকা কিনবে সরকার। সিনোফার্ম ইন্টারন্যাশনাল এই টিকা সরবরাহ করবে। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়। বলা হয়েছে, একই দাম ও চুক্তির আওতায় প্রয়োজন হলে ভবিষ্যতে আরও টিকা কেনা হবে। তবে তথ্য গোপনীয়তার চুক্তি থাকায় ঠিক কত দরে এই টিকা কেনা হচ্ছে তা জানানো হয়নি। আমরা চায়নার সাইনোফার্ম থেকে ভ্যাকসিন কিনবো 15 মিলিয়ন। আর আগের সাথে প্রাইস কম, আমরা আগে যে প্রাইস পেয়েছিলাম তার সাথেও আমরা কমে পাচ্ছি, এবং দ্যাটস ইট। ঈদের পর টানা 2 সপ্তাহ তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন কারখানা মালিকরা। কেন তারা এমনটি বলছেন, তাদের যুক্তি কি, তা শুনতে এখন আমরা কথা বলবো প্লামি ফ্যাশনসের প্রতিষ্ঠাতা ফজলুল হকের সাথে। বিজনেস রিপোর্টের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই প্রশ্ন যেটি করতে চাই সেটি হচ্ছে, ঈদের পরে সব ধরনের কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তকে আপনি আসলে কিভাবে দেখছেন? 3 সপ্তাহের ছুটি যখন তারা পেয়ে যাবে, তখন এই 40 থেকে 50 লক্ষ লোক উত্তরবঙ্গে ধাবিত হবে ইন এডিশন। মানে আপনি নর্মালি ঈদের সময় যে লোকগুলি যাবে তার চেয়ে বাড়তি 40-50 লক্ষ লোককে আপনি উত্তরবঙ্গে পাঠিয়ে দিচ্ছেন, যখন উত্তরবঙ্গ হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলির ভিতরে অন্যতম প্রধান বাংলাদেশে এই মুহূর্তে। তাহলে এটা করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখবে? এই লোকগুলো 2 সপ্তাহ সেই রেড জোনে, রেডের চেয়েও বেশি রেড স্কোয়ার জোনের থেকে আবার যখন রাজধানীতে ফিরবে, তারা তো মনে হয় যে করোনার মানে বাহক হিসেবে পুরো বাংলাদেশকে এটা ছড়িয়ে দিবে। এটা গত মার্চ এপ্রিলের মতো টাইম না। গত মার্চ এপ্রিলে যখন বন্ধ হয়েছিল তার চেয়ে তো এই জুলাই অগাস্টটা অনেক ক্রুশিয়াল আমাদের বিজনেসের জন্য। এটার জন্য যদি একটু বুঝাই আপনাকে, যে ইউরোপের সবচেয়ে বড় তাদের সেল সিজন হচ্ছে উইন্টার, প্লাস হচ্ছে উইন্টারটা যেহেতু মানে কেন্দ্রিক, ক্রিসমাস কেন্দ্রিক, ডিসেম্বরের 25 তারিখ, ওইখানে তাদের সবচেয়ে বড় বেশি বিক্রিটা হয়। ওই সময় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যে বিক্রিটা হয় এটা তাদের সবচেয়ে বেশি বিক্রির সময়, এবং ওই সময় তারা যেই পোশাকগুলো বিক্রি করবে সেই পোশাকগুলো আমরা এখন রপ্তানি করা শুরু করব। এই জুলাই থেকে মানে অগাস্ট পর্যন্ত এই রপ্তানিগুলি চলবে, কারণ পণ্যটা তার ওয়্যার হাউসে পৌঁছতে 2 মাস লাগবে, তার টোটাল নেটওয়ার্কে পৌঁছাতে আরো 1 মাস সময় লাগবে। সো আপনি 3 মাস সময় কিন্তু এখানে চলে যাবে। আপনি দেখেন যে এইটা যেই পণ্যটা কালকে আমি রপ্তানি করবো এটা স্টোরে পৌঁছবে অক্টোবর মাসের শেষে গিয়ে বা নভেম্বরের প্রথম দিকে। সো এইখানে তাদের যে এই সবচেয়ে দামি সিজনটার পণ্য সরবরাহ যদি আমি করতে না পারি, বায়ার কিন্তু আমাকে কোনোভাবে ছাড় দেবে না। যেটি বলতে চাই সেটি হচ্ছে, ঈদের সময় তো তৈরি পোশাক শ্রমিকরা এমনিতেও লম্বা ছুটি নেন, সেক্ষেত্রে আপনাদের ব্যবসায় আসলে কতটা প্রভাব পড়বে? না, এখানে একটি সপ্তাহ বাড়তি না। এখানে আপনি যদি 19 তারিখ থেকে ধরেন, 19 তারিখ থেকে 19 জুলাই থেকে নর্মাল বন্ধ হবে 19 জুলাই, এবং গত ঈদের পর থেকে কিন্তু আমরা এই ছুটিটা কমিয়ে এনেছি। 1 সপ্তাহ ছুটি আর দিচ্ছি না আমরা, কারণ ছুটি দিলেই এই শ্রমিকরা বাড়িতে চলে যায়, তখন ওই যে
সংক্রমণের দায়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হয়, কারণ আলটিমেটলি দায়টা কিন্তু আমাদের। তো আমরা কিন্তু গত ঈদ থেকে এই ছুটিটা 4 দিন 5 দিনে কমিয়ে এনেছি। এবং আপনি যেটা জাস্ট আপনি বোঝার জন্য বলি, আমি এটা তো জন্য না, 19 থেকে 31 তারিখ পর্যন্ত হচ্ছে 13 দিন, 12-13 দিন, এবং এরপরে 6 তারিখ পর্যন্ত বন্ধ, 6 তারিখ শুক্রবার, আরো 13 আর 6 19 দিন, প্রায় 3 সপ্তাহের একটা বন্ধ। তো এটা কিন্তু 1 সপ্তাহ না, এটা বাড়তি 2 সপ্তাহ একেবারে, যদি আপনারটাও যুক্তি আমি মানি, তারপরে এটা বাড়তি 2 সপ্তাহ ছুটি। সেই বাড়তি 2 সপ্তাহ যেখানে আমাদের গার্মেন্ট সেক্টরে আমাদের প্রতি ঘন্টার সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে পণ্য রপ্তানি করতে হয়, সেখানে 2 সপ্তাহ কিন্তু ছেলে খেলা না। 2 সপ্তাহ মানে হচ্ছে আমার অন অ্যান অ্যাভারেজ $1.5 বিলিয়ন এক্সপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় আবাদ হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ। এতে ঘাটতি মোকাবেলা সহ এর সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে ঝামেলা অনেকটাই কমবে বলে মনে করছেন কৃষকরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জাকির 8 বিঘা জমিতে পেয়ারা ও কমলা বাগানে সাথী ফসল হিসেবে বাড়ি 5 জাতের পেঁয়াজের আবাদ করেছেন। 100 গ্রাম বীজ পেয়ে আমি এটাকে গত বছর বীজ বপন করে দেখলাম কি হয়। তখন দেখলাম যে পেঁয়াজটা ভালো হয়। তো এটা কি, যে সবজি গ্রীষ্মকালে হয়, যেই পেঁয়াজটা গ্রীষ্মকালে হয় এটা শীতকালে হবেই। 8 বিঘা জমিতে আমার 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হবে এবং 3 থেকে 3.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবো 3 মাস সময়ের মধ্যে আর কি। ভালো উৎপাদন ও দাম পাওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন বাড়ি 3 ও বাড়ি 5 জাতের পেঁয়াজ আবাদে। বাড়ি 5 পেঁয়াজটা আমরা মাগুরার থেকে বীজ না আমরা করছি, মোটামুটি ফলন ভালো হয়েছে। এই বৈশাখ জেঠ এই 2 মাসের ভিতরে পেঁয়াজ উঠে গেছে, বেশ করছে আল্লাহ হয়েছে। 6-7 কেজি পেঁয়াজ করছে। বছর জুড়ে পেঁয়াজের চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাড়ি 3 ও বাড়ি 5 জাতের পেঁয়াজ উদ্ভাবন করে। এই পেঁয়াজের আবাদে কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। রবি মৌসুম উৎপাদন করে সারা বছর কিন্তু আমরা কোল্ড স্টোরেজে বা কৃষকের বাড়িতে সেভাবে রাখতে পারি না। তো এই জন্য এর একটি সমাধান হতে পারে যদি আমরা পেঁয়াজ গ্রীষ্মকালে উৎপাদন করতে পারি, বর্ষা মৌসুমে যদি আমরা উৎপাদন করতে পারি। আবাদ যারা করেছেন এই পর্যন্ত কিন্তু ফলন ভালো, কোনো সমস্যা হয়নি। কৃষক সংযোগ হয়, ট্রেনিং হয়, এগুলিতে আমরা কিন্তু এসব অপ্রচলিত ফসল, বিশেষ করে মশলা জাতীয় ফসল, এমনকি বসত বাড়িতে আবাদ করার জন্য কিন্তু আমরা উদ্বুদ্ধ করছি। এবছর জেলায় 5 হেক্টর জমিতে বাড়ি 5 জাতের পেঁয়াজের চাষ হয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসএক্স 7 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6273-এ। লেনদেন হয়েছে মোট 1648 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 166টির, কমেছে 174টির, আর অপরিবর্তিত রয়েছে 33টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকের সেশনে মার্কেট লুকস ভেরি ফ্ল্যাট। আমরা ইন্ডেক্স পয়েন্টের খুব একটা চেঞ্জ দেখতে পাইনি। আমরা মনে করি যে বিনিয়োগকারীরা আজকে কিছুটা সতর্ক ছিল, কারণ আপকামিং ডেজে লং হলিডেজ আছে। হাওয়েভার টার্নওভার যথেষ্ট সলিড ছিল। তবে আজকে সবচেয়ে ভালো পারফরমেন্স সেক্টরগুলোর মধ্যে রয়েছে টেক্সটাইল সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস, মিসেলেনিয়াস অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর। ওভারঅল মার্কেট যথেষ্ট স্টেবল আছে বলে আমরা মনে করি। সিঙ্গাপুরে উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে বড় ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রের। 45টি ফুটবল মাঠের সমপরিমাণ জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রটি। ভাসমান এই সৌরবিদ্যুৎ প্রকল্পটিকে পরিবেশ বান্ধব বিদ্যুতের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে উল্লেখ করেছে দেশটি। বুধবার যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলে অবস্থিত প্রাকৃতিক জলাধারটি এখন ঢাকা পড়েছে সারি সারি সৌরবিদ্যুৎ প্যানেলে। জলাধারের 45 হেক্টর জায়গা জুড়ে বসানো হয়েছে 1,22,000 প্যানেল, যা বিশ্বের সবচেয়ে বড় ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র। এসব সৌর প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চালানো যাবে দেশটির 5টি পানি পরিশোধনাগার। This floating solar plant is one of the largest inland solar plant in the world. There are many engineering considerations, namely the mooring and the sinkers design to ensure that the arrays can be held in its position over the time, ensuring that the quality of the panels and the way the cables are laid are carefully designed. 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করেছে সেমকর্প ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন প্রতিষ্ঠান। তাদের দাবি, ভবনের ছাদে অবস্থিত সৌরবিদ্যুৎ প্যানেলের চেয়ে ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 5 থেকে 15 ভাগ বেশি, কেননা এখানে পানির প্রভাবে প্যানেলগুলো ঠান্ডা থাকে, আবার অন্য কোনো ভবনের ছায়া সূর্যরশ্মিকে বাধাগ্রস্ত করে না।
The panels are tilted at 5 degrees for the most optimum generation in this part of the world. As you can see, the panels are also faced towards that direction because we have actually calculated the wind direction, and this actually gives us the best temperature and wind control on the panels, which in turn improves the efficiency of the system. মূলত পরিবেশ বান্ধব জ্বালানির উৎস হিসেবে ভাসমান এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে তোলার পরিকল্পনা নেয় সিঙ্গাপুর সরকার। দেশটির ন্যাশনাল ওয়াটার এজেন্সির হিসেবে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বছরে 32 কিলোটন কার্বন নিঃসরণ কমানো সম্ভব, যা 2025 সাল নাগাদ দেশটির জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। Solar energy, in fact, is one of the most important source of green energy. In order to facilitate our Singapore Green Plan, solar energy is something that we really need to deploy and increase the deployment. However, the challenges is the intermittency of solar panels. It's affected by rainy weather and cloudy weather. So we are continuously looking at energy storage solutions to complement this. Hopefully in the next 1 to 2 years, it will become commercially viable. ভাসমান এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি এমনভাবে নকশা করা হয়েছে যার মাধ্যমে কমপক্ষে 25 বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। সিঙ্গাপুরে এমন আরও 4টি ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ এগিয়ে চলছে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।